গতকাল সন্ধ্যায় বিদেশি একটা ক্রিকেট পেজ, সার্কাজম পেজ, ওই পেজটায় রায়ান বার্লের একটা ছবি পোস্ট করা হয়েছে। এই যে রাজশাহীর বিদেশি ক্রিকেটার রায়ান বার্ল, সেখানে হাতে একটা বিমানের টিকিট ধরে আছে এবং ওই টিকিটটা ধরা অবস্থায় তার নিচে লেখা যে টিকিট তো বুঝে পেলাম, ফ্লাইট থেকে নামায় না দেওয়া পর্যন্ত বুঝতেছি না এটা ফেক টিকিট কিনা। দেখেন, বার্ল এরকম কিছু বলে নাই বা এরকম কোনো ছবি তোলে নাই, এটা পুরোটাই সার্কাজম। কিন্তু রিয়েলিটি হচ্ছে সারা পৃথিবী জুড়ে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিয়ে এবং এই বিপিএল নিয়ে সার্কাজম হচ্ছে। মানে সিরিয়াস সিরিয়াস সব লোকেরা বাংলাদেশকে নিয়ে হাসাহাসি করতেছেন, আবার কেউ কেউ সিরিয়াসলি কনসার্ন প্রকাশ করতেছেন, যে জায়গাটায় আমাদের ক্রিকেটের কোনোভাবেই পৌঁছানোর কথা ছিল না। কোনোভাবেই এটা আমরা কল্পনা করি নাই যে ক্রিকেটের কারণে সারা পৃথিবীতে আমরা একটা হাস্যকর ব্যাপারে পরিণত হয়ে যাব। এবং এই পুরো ব্যাপারটা বাংলাদেশকে কতটা আহত করছে এই বিপিএল এর এই ঘটনা বলি, সেটা বোঝা যায় যে আজকে আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয় যখন একটা প্রেস বিজ্ঞপ্তি দিল, সেখানে লেখা হয়েছে এই যে রাজশাহী মালিকের কাণ্ড কারখানা এবং বিপিএল এর এই ঘটনাবলী রীতিমতো বাংলাদেশ সরকারের ভাবমূর্তিকে আহত করছে। মানে বুঝেন, একটা বিপিএল একটা ফ্রাঞ্চাইজি লিগ, এটা তো পার্ট অফ স্পোর্টস। পুরো স্পোর্টসের মধ্যে ক্রিকেট একটা পার্ট, সেই ক্রিকেটের মধ্যে আপনি যদি ব্যাকরণগতভাবে দেখেন সবচেয়ে তুচ্ছ পার্ট হচ্ছে ফ্রাঞ্চাইজি লিগ। সেই লিগটা আজকে আমাদের সরকারকে আহত করতেছে, আমাদের দেশের ভাবমূর্তিকে আহত করতেছে। মানে আমি থামবে লাইনটা খুব হাস্যকরভাবে দিচ্ছি, আমি জানি আপনারা অনেকে দেখে ভাবতেছেন যে দাদাই কেমন লাইন ইউজ করলো, কিন্তু রিয়েলিটি হচ্ছে সারা পৃথিবী ছি ছি করতেছে। এখন আমার কথা হচ্ছে, আগেও এসব বিষয়ে কথা বলছি, ইনফ্যাক্ট আমরা সবাই প্রতিনিয়ত বলে যাচ্ছি যে এই ব্যাপারটার দায়টা কার। এই যে ছি ছি বিসিবি বলতেছি, বিসিবি কি চাইলেই পরিস্থিতিটা এড়াতে পারতো কিনা, এবং বিসিবি কি এই পরিস্থিতি মিটিগেট করার জন্য আসলে সর্বোচ্চ চেষ্টা আদৌ করছে কিনা। দেখেন, আজকে সব কাঠগড়ায় উঠতেছে হচ্ছে রাজশাহীর মালিক, কারণ রাজশাহীর মালিক সবচেয়ে বেশি অপকর্ম করছে, বারবার চেক দিছে, বাউন্স করছে, নানা রকম অন্যায় করছে। কি কি করছে আপনারা নিশ্চয়ই একেবারে সেটা ভুলে যান নাই, কিন্তু এই অন্যায় কিন্তু এখানেই শেষ না। আরও একটা বড় টিমের মালিক যারা এখনো প্লে অফ খেলতেছে, তাদেরও দেনা পাওনা নিয়ে, পেমেন্ট ইস্যু নিয়ে যথেষ্ট ঝামেলা আছে। একজন শ্রীলঙ্কান ক্রিকেটার দেনা পাওনা না পেয়ে বোর্ডের কাছে দ্বারস্থ হয়েছেন, এবং দেনা পাওনার সমস্যা একেবারে নাই এরকম দল বরং খুব কম আছে। রংপুর আর বরিশাল ছাড়া কেউ বুক ফুলা বলতে পারবে না যে পুরো টুর্নামেন্টে কোনো দেনা পাওনার সমস্যা করি নাই। এছাড়া টুর্নামেন্ট জুড়ে ফিক্সিং অ্যালিগেশন উঠছে, 10 জন ক্রিকেটারের নাম আসছে মিডিয়ায়, যে দশজন ক্রিকেটার ফিক্সিংয়ের সঙ্গে ইনভলভ হইলেও হইতে পারছেন এরকম একটা অনুমান শোনা যাচ্ছে, যেটা নিয়ে তদন্ত চলতেছে। আন্তর্জাতিক একটা বেটিং অবজারভেশন সংস্থা, যারা হচ্ছে বেটিংয়ের ওপরে চোখ রাখে, যে বেটিংয়ের ধরন দেখে বোঝার চেষ্টা করে যে পৃথিবীর কোথায় কোন ম্যাচ পাতানো হচ্ছে, তারা এই বিপিএলের 8টা ম্যাচকে চিহ্নিত করছে যে এই 8টা ম্যাচে কোনো না কোনো অন্যায় হচ্ছে। অনেকে অবশ্য নিউজ করতেছেন যে 8টা ম্যাচ পাতানো হয়েছে, নট নেসেসারি। ওই প্রতিষ্ঠানটা এরকম কোনো মেইল বিসিবিকে দেয়নি। বিসিবিকে তারা 8টা ম্যাচের বিভিন্ন পয়েন্ট উল্লেখ করে করে বলছে যে এই সব জায়গায় সম্ভবত ফিক্সিং হয়েছে। এইটা হচ্ছে একটা বিরাট অশনি সংকেত। এছাড়াও ওই সংস্থাটা আরও কিছু জিনিস সরবরাহ করছে বিসিবিরে, যেগুলো মোটেও ভালো কথা নয়। এবার বিপিএলে বেশ কয়েকজন ক্রিকেটারের নাম তারা জানাইছে যারা সম্ভবত ফিক্সিংয়ের সঙ্গে ইনভলভ। শুধু তাই না, আমাদের বেশ কিছু রিনাউন্ড নাম গত বিপিএল আসরগুলোতেও ফিক্সিংয়ে ইনভলভ ছিল, এরকম একটা তালিকা আসছে। সে গত বিপিএল আসরগুলোর কথা তো এই মুহূর্তে আমরা বলতে চাই না, আমরা এই মুহূর্তে এই বিপিএল কী কী কেলেঙ্কারি করলো দেখেন। একদিকে আকসু নিজেই, মানে বিসিবির আকসু নিজেই 10 জন ক্রিকেটারের নিয়ে তদন্ত করতেছে। আন্তর্জাতিক একটা সংস্থা জানাচ্ছে 8টা ম্যাচে অন্যায় হচ্ছে এবং কয়েকজন ক্রিকেটার ইনভলভ। আইসিসির আকসু তারাও একটা তদন্ত করতেছে। জাতীয় ক্রীড়া পরিষদ, ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশে একটা তদন্ত শুরু করছে, এটাকে সত্যানুসন্ধান কমিটি বলা হচ্ছে। এদিকে সরকারকে হস্তক্ষেপ করতে হয়েছে রাজশাহীর ব্যাপারটায়। রাজশাহীর মালিকরে গতকালকে ভোর রাতে তাকে আইনি হেফাজতে নেওয়া হয়েছে এবং তিনি একটা শিডিউল দিয়েছেন যে 3টা ডেটে তিনি টাকাটা পরিশোধ করবেন। মানে এই পরিস্থিতিটাকে যদি আমরা লেজে গোবরে বলি, তাহলে আমার ধারণা একটু কমায় বলা হবে। এখন সরকারকে ইন্টারফেয়ার করতে হচ্ছে, সরকারকে এগোয়ে আসতে হচ্ছে, এবং শেষ পর্যন্ত পরিস্থিতি যেটা হলো যে গত পরশুদিন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছালো, রাজশাহী মালিকের সঙ্গে মিটিং করে ব্যাপারটা সেটেল করা, এটাও বিসিবি পারলো না। ফারুক ভাই, ফাহিম ভাই, বিসিবি এটা পারলো না। এটা করতে খোদ ক্রীড়া উপদেষ্টার মাঠে আসা লাগলো, এসে তিনি কথা বললেন।
ইভেন পরিস্থিতি এতটা নাজুক হয়েছে যে ওখানে প্রেসও ফেস করতে পারে না এই বিসিবি, প্রেস ফেস করতে হচ্ছে স্বয়ং ক্রীড়া উপদেষ্টাকে। আবার ওই যেটা বললাম, জাতীয় ক্রীড়া পরিষদ তদন্ত করতেছে, সরকারি রাজশাহীর মালিকরে হেফাজতে নিয়ে নানা রকম ব্যবস্থা নিচ্ছে, আবার আইসিসিও তদন্ত করতেছে। তার মানে টোটালি বিসিবি একটা ফেইলিওর। বিসিবি কিন্তু কিছু শেষ করতে পারে নাই। বিসিবি কোনো একটা ব্যাপার বলতে পারে না যে বিপিএলে তারা যে ঝামেলাটা পাকাইছে এর কোনো একটা ঝামেলা নিজেরা সমাধান করছে, এটা বলার আর তাদের মুখ নাই। বরং আমি বলি, শুরুতে যেটা বলছি যে বিসিবি চাইলে এটা অ্যাভয়েড করতে পারতো। একটা তো আমি বারবার বলছি, বিসিবি চাইলে এই বিপিএলটাই অ্যাভয়েড করতে পারতো। এবং আমার ধারণা রাষ্ট্রকে যদি বুঝায় বলা যেত, আমাদের রাষ্ট্রের এখন যারা শীর্ষে আছেন প্রত্যেকে অত্যন্ত বুঝদার মানুষ, তারা বাস্তবতা বোঝেন। এই বাস্তবতা তাদেরকে যদি বলা হতো যে এরকম একটা ক্রাইসিস মোমেন্টে খাঁটি বিজনেসম্যানরা টাকা বের করবে না, শুধু কিছু ধান্দাবাজরা টাকা বের করবে, ফলে আমরা চাই না ধান্দাবাজদের সঙ্গে ইনভলভ হইতে, এবং এরকম আমাদের লোক বল নেই, এই মুহূর্তে আমরা বিপিএল না করি। বিপিএল এর আগেও একাধিক বছর এই ফিক্সিং সামাল দেওয়ার জন্য, মুক্তমুখের জন্য স্টপ করা হয়েছে, এবছর স্টপ করলে এমন কিছু হতো না। ওকে, যেহেতু করাই হবে, প্রথমেই ফারুক ভাই কী করলো আমি জানি না, এটা সরকারের সঙ্গে সে আলাপ করে করছে কি না, প্রথমেই সিদ্ধান্ত নিল মালিকদের একটা ফেভার দিবে, কি খেলোয়াড়দের দাম কমায় দেওয়া। দ্বিতীয় ধাপে সে কি এটা সরকারকে অবগত করে নিচ্ছে, এই যে আজকে ক্রীড়া উপদেষ্টাকে ডেকে আপনার সমাধান করতে হচ্ছে, ক্রীড়া উপদেষ্টাকে দিয়ে সমাধান করতে হচ্ছে। ক্রীড়া উপদেষ্টা যদি জিজ্ঞেস করেন যে ফারুক সাহেব আপনি যে এই দলগুলোকে গ্যারান্টি মানি ছাড়া মাঠে নামতে দিলেন, তখন কি আপনি আমার বলছিলেন? মানে একটা জিনিস আমরা প্রায় বললি, ধরেন আমার নামে কেউ একজন দোকান থেকে বাকি নিয়ে আসছে, এখন ওই দোকানদার যদি আমার কাছে টাকা চায়, তাহলে তো আমি ওই দোকানদারকে বলবো যে বাকি দেওয়ার সময় আমার জিজ্ঞেস করছিলেন। ওরকম একটা ব্যাপার না, আপনি আজকে রাষ্ট্রকে বিব্রত করতেছেন। রাষ্ট্রের ক্ষমতা ইউজ করতে হচ্ছে আপনাকে এই অবস্থা থেকে বাঁচার জন্য। রাষ্ট্র যদি জিগায় যে আপনি যে গ্যারান্টি মানি ছাড়া দলগুলোকে মাঠে নামতে দিচ্ছেন, এবং দিনের পর দিন তারা চেক বাউন্স হচ্ছে অমুক তমুক, আপনি কি রাষ্ট্রের সহযোগিতা চাইছেন? আপনি রাষ্ট্রের অনুমতি নিচ্ছেন যে গ্যারান্টি মানি ছাড়া আমি মাঠে নামতে দিব? এখন যদি তারাই চ্যালেঞ্জ করে, আজকে ভাবমূর্তিটা কার নষ্ট হলো? আজকে ভাবমূর্তিটা আমাদের রাষ্ট্রের নষ্ট হলো। যখন এখানে হোটেলে খেলোয়াড়রা বন্দী হয়ে রয়েছে, কার্যত আমাদের বিদেশি কয়েকজন খেলোয়াড় বন্দী হয়েছিল, বন্দী থাক বা না থাক, তারা যখন যার যার দেশের সাংবাদিকরা মেসেজ দেয় যে আমাদের টাকা দিচ্ছে না, ফ্লাইটের টিকিট দিচ্ছে না, আমরা হোটেল থেকে বেরোতে পারতেছি না, সারা পৃথিবীতে আপনি জানেন এসওএস এর মতো একটা পরিস্থিতি হয়ে গেছে। আপনারা যদি একটু মনিটর করতেন, আমার তো প্রায় সব স্পোর্টস ওয়েবসাইটে সাবস্ক্রিপশন করা আছে, ফলে সেকেন্ডে সেকেন্ডে নোটিফিকেশন আসতেছে যে অমুক ওয়েবসাইটে এই নিউজ করছে, তমুক ওয়েবসাইটে এই নিউজ করছে। মনে হচ্ছে পৃথিবীর ক্রিকেটে কি একটা ইনসার্জেন্সি ঘটে গেছে। মানে এরকম ঘটনা বড় বড় ফিক্সিং কাণ্ডেও ঘটে না। ওই দিন যে পরিমাণে নোটিফিকেশন আসছে, ক্রিকইনফোর বাংলাদেশ প্রতিনিধি এখান থেকে অনেকটা লাইভ আপডেট দেওয়ার মতো দিচ্ছেন, তারা ফেসবুকে অ্যাপ করতেছে, ক্রিকইনফোর ওয়েবসাইট অ্যাপ করতেছে যে জিম্বাবুয়ে সহ অমুক অমুক খেলোয়াড় এই যে ইয়েতে হোটেলে আটকে আছে, তারা ফ্লাইটের টিকিট পাচ্ছে না, তারা টাকা পাচ্ছে না। কি একটা লজ্জার ব্যাপার। এবং পৃথিবীর এন কোনো গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম নাই, মানে যেসব দেশে ক্রিকেট আছে, মানে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া তো আছেই, ইন্ডিয়া পাকিস্তানে তো যাচ্ছে তাই হচ্ছে। আপনি ইন্ডিয়ার বাংলা পত্রিকায় ঢুকতেই পারবেন না। হিন্দুস্তান টাইমস কি নোংরা সব হেডিং করছে, এবং সেই হেডিংগুলোতে কারে কারে জড়াইছে জানেন? ফারুক ভাই আপনার নাম কিন্তু কোথাও আসে নাই। কথাটা শুনলে হয়তো ফারুক ভাই আমার উপর আবার রাগ হবেন, রাগ হলেও কিছু করার নাই ফারুক ভাই। প্রত্যেক জায়গায় ডক্টর ইউনূসের নাম আসছে। ইন্ডিয়ান সংবাদ মাধ্যম যেগুলো এই বিষয়ক নিউজ করছে, ব্রেকিংয়ের মতো দিচ্ছে, সেখানে প্রফেসর ইউনূসের নাম আসতেছে, আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের নাম আসতেছে, আমাদের ইন্টারিম গভর্নমেন্টের ব্যাপার আসতেছে। মানে এমনিতেই আমাদের নানা রকম প্রবলেম চলতেছে। মানে এই সংবাদ মাধ্যমের একটা ঝামেলার মধ্যে আসি আমরা, ফেক নিউজের ঝামেলার মধ্যে। তার মধ্যে আমরা কি করলাম, ইন্ডিয়ান মিডিয়া সহ সারা বিশ্বের হাতে আমাদের সরকারকে আক্রমণ করার মতো কিছু নিউজ তুলে দিলাম। দেখেন, এই পরিস্থিতি চাইলে অনেক 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 আগে অ্যাভয়েড করা যেত, অনেক আগে অ্যাভয়েড করা যেত। আজকে চিটাগাং দল নিয়ে যেসব অভিযোগ আছে, ওইগুলো অনেকটাই মিটিগেট হয়ে গেছে না? কারা মিটিগেট করছে? যখন ওপরের লোকজন খবর পাইছে যে চিটাগাং দল নিয়ে এইসব সমালোচনা আছে, চিটাগাং দলের মালিকের সঙ্গে তারা যোগাযোগ করে মিটিগেট করে ফেলছে। সেই একই কাজ ফারুক ভাই আপনি করতে পারতেন। আমি ব্যক্তিগতভাবে জানি যে আপনার সঙ্গে বাংলাদেশের খুবই উচ্চপদস্থ কিছু কর্মকর্তা এবং কিছু ক্ষমতাধর মানুষের যোগাযোগ আছে। সেই যোগাযোগটাকে আমি খারাপভাবে কাজে লাগাইতে বলতেছি না। আপনার ইন্টিগ্রিটি নিয়ে তো বাংলাদেশে কারোর প্রশ্ন নেই। আপনি অ্যাটলিস্ট তাদের হেল্প চাইতেন যে এই পরিস্থিতি, রাজশাহীর মতো একটা দল আমার কার্যত ব্ল্যাকমেইল করতেছে, টাকা না দিয়ে খেলতে নামতেছে, ছেলেদের টাকা দিচ্ছে না। এই প্রবলেম কবে সলভ হয়ে যেত, কবে সলভ হয়ে যেত?
আপনারা বিসিবি থেকে বারবার তাদের স্পেস দিচ্ছেন। রাজশাহীর খেলোয়াড়রা অনুশীলনে যায় নাই, আপনি রাজশাহীর মালিককে সময় দিচ্ছেন। তারা বিভিন্ন জায়গায় হোটেলে বাকি রাখতেছে, আপনি রাজশাহীর খেলোয়াড়দের সময় দিচ্ছেন। রাজশাহী দল বিদেশি ছাড়া মাঠে গেছে, আপনি দলকে খেলতে নামাইছেন। সব করছেন কেন? আপনি ভাবছেন এতে ভাবমূর্তি বাঁচতেছে, বাঁচে নাই। প্রত্যেকটা জিনিস বিদেশে চলে গেছে, প্রত্যেকটা খবর বিদেশে চলে গেছে। উইজডেন পর্যন্ত গতকালকে এই বিপিএলের এই কেলেঙ্কারি নিয়ে এবং খেলোয়াড়রা হোটেলে বন্দী হয়েছে এই নিয়ে নিউজ করছে। আপনি অনেক আগে পারতেন সরকারের এই হেল্পটা চাইতে। আজকে মুমূর্ষু সময়ে এসে সরকারের পূর্ণ শক্তিতে ঝাঁপায় পড়া লাগলো, ঝাঁপায় পড়ে তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা লাগলো। আমি জানি না তারপরেও তারা কতটা ভাবমূর্তি বাঁচাতে পারবেন, কিন্তু আমি খুবই দুঃখ ভরে দেখতেছি যে অ্যাকচুয়ালি বিসিবি সেই গুরুত্বটা দেয় নাই। এই বিপিএল নিয়ে যে এত বড় ব্লান্ডার হইতে পারে, এত বড় একটা নিউজ কেলেঙ্কারি হয়ে যেতে পারে সারা পৃথিবীতে, এটা আসলে ফারুক ভাই ফাহিম ভাইয়ের মাথায় আসে নাই। আমি সাধারণত ফাহিম ভাইয়ের সমালোচনা জীবদ্দশায় করবো ভাবি নাই, কারণ আমার সবসময় এই লোকটা আমার কাছে পিতৃস্থানীয়, গুরুস্থানীয়। এই লোকটার সমালোচনা আমার মুখে শোভা পায় না, 10 বার জন্ম নিলেও হবে না। ফারুক ভাইও আমার কাছে তাই। ফারুক ভাই বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্যাপ্টেন, আর আমার কাছে উনি কোন শ্রদ্ধার জায়গায় এটা ফারুক ভাই নিজে জানে। স্টিল আজকে এইসব কথা বলতে হচ্ছে। আজকে ফাহিম ভাই কেন মেয়েদের দলের সঙ্গে দেশের বাইরে যাবেন? ফাহিম ভাই বিপিএল গভর্নিং কাউন্সিলের সেক্রেটারি। ফাহিম ভাই দেশে নাই কেন? ফাহিম ভাইকে এই পরিস্থিতি সামলাইতে হবে না? ফাহিম ভাই কেন মেয়েদের সঙ্গে এই সময় ট্যুরে যাবেন? ফাহিম ভাই তো বিপিএল সামলানোর জন্য লোকই হচ্ছে ফাহিম ভাই আর ফারুক ভাই। ফারুক ভাই হচ্ছে কমিটির প্রেসিডেন্ট আর ফাহিম ভাই সেক্রেটারি। তো এই দুজনের একজন বিদেশে চলে গেলে কে সামলাবে? এবং এই ক্রাইসিস মোমেন্টে আমি ফাহিম ভাইয়ের সঙ্গে একাধিকবার অফ দ্য রেকর্ড, অন দ্য রেকর্ড কথা বলে দেখছি। ফাহিম ভাই বেশিরভাগ ব্যাপারের আপডেট জানেন না। মানে আর রাজশাহীর মালিকরা কী করতেছে, পেমেন্ট দিচ্ছে কি না, বেশিরভাগ টিমের কী অবস্থা, ফাহিম ভাই আপডেট জানেন না। আমি জানি না যে উনি জানতে চান না নাকি ওনাকে জানানো হয় না। উনি নিজেই কি যেচে এই সময় দেশের বাইরে গেছিলেন নাকি পাঠানো হয়েছিল, কিচ্ছু জানি না। কিন্তু আমি জানি যে কাজগুলো ঠিক হয় নাই। ফাহিম ভাই শুড বি দেয়ার। ফাহিম ভাইয়ের এখানে থাকা উচিত ছিল, থেকে পরিস্থিতি ট্যাকেল করা উচিত ছিল। আমরা সব বল ফারুক ভাইয়ের কোর্টে পাঠিয়ে দিচ্ছি, তাও ঠিক না। ফারুক ভাই একা মানুষ, দৌড়াচ্ছে, তার রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে, অমুক করতে হচ্ছে, তমুক করতে হচ্ছে। কেন ফাহিম ভাই সদস্য সচিব বিপিএল গভর্নিং কাউন্সিলের, ফাহিম ভাই কেন সার্বক্ষণিক মালিকদের ধাওয়া করে বেড়াবেন না? ফাহিম ভাইয়েরও তো অনেক অ্যাক্সেস আছে। ফাহিম ভাই বিভিন্ন জায়গায় ফাহিম ভাইয়ের পরিচিতি আছে। ফাহিম ভাই ফোনে ফোনে অনেক কাজ সেরে ফেলতে পারে। ফাহিম ভাই অত্যন্ত দৃঢ়চেতা মানুষ। তিনি চাইলে এক ধমক দিয়ে ওনারা বসায় রাখতে পারেন যে আপনি এখান থেকে টাকা দিবেন, ক্যাশ হবে, তারপরে আপনি এখান থেকে উঠবেন। এই দৃঢ়তা দেখাতে ফারুক ভাই ফাহিম ভাই দুজনই ব্যর্থ হয়েছেন। এবং খুব ট্র্যাজেডি কি জানেন, বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রির সবচেয়ে দৃঢ় চরিত্র হচ্ছে ফারুক ভাই আর ফাহিম ভাই। সেই দুটো লোকই এই আপোষটা করলো। এই বিপিএল করতে গিয়ে লোকে কি বলে, পাছে লোকে কি বলে, এটা ভাবতে গিয়ে বিপিএল আয়োজন শুরু থেকে মালিকদের ছাড় দেওয়া, বারবার ছাড় দেওয়া, অনেক কিছু অবহেলা করা, অনেক কিছু না দেখার ভান করা, এটা করতে গিয়ে আজকে এই অবস্থায় দাঁড়ালো। এটা করতে গিয়ে আজকে সবার মানিজ্যত গেল। আমাদের আর কি, মানিজ্যটা আপনাদেরই গেল, রাষ্ট্রের গেল, ক্রীড়া মন্ত্রণালয়ের গেল, ক্রীড়া উপদেষ্টার গেল, আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ পদাধিকারী লোকটার গেল, তার নাম পর্যন্ত এইসব নিউজে আসতেছে। এবং সবচেয়ে বড় কথা কি জানেন, এখন আমরা যদি জনে জনে যেও বলি যে ফারুক আহমেদ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো ক্রিকেট প্রশাসক, একটু সুযোগ পাইলে সে সেটা হতে পারে, লোকজন বিশ্বাস করবে না। আপনি ওই দিন প্রেস কনফারেন্সে বলছেন যে 16 বছর ওনারা রাজার ক্ষমতায় ছিলেন। ঠিক, ওনারা কী কী অনিয়ম করছেন এটা প্রতিনিয়ত আমরা বলতেছি। অনিয়ম করছেন বলেই তো আমরা সবাই ওনাদের পাশ থেকে সরে গেছিলাম, সবাই বলছিলাম যে এই পরিস্থিতির পরিবর্তন দরকার। ছাত্ররা, ফাহিম ভাই নিজে রাস্তায় নামে সেই পরিস্থিতি বদলাইছেন। ফলে ওনাদের উপরে তো কোনো প্রত্যাশা আমাদের নাই। কিন্তু আজকে যখন রিয়েলিটি সেটা হচ্ছে যে বিপিএলের ইতিহাসে কখনোই এত লেজে গোবরে অবস্থা হয় নাই। যাই হোক, এইসব তুলনায় না যাই, আমি বলি আগের কন্টেন্টেও যেটা বলছি, স্টিল মাই ভোট ফর ফারুক আহমেদ। এখনও আমি ফারুক আহমেদের উপরে আস্থা রাখতে চাই, কারণ ফারুক আহমেদ দ্রুত শেখে। বাংলাদেশের যে কারোর থেকে এই ব্যাপারগুলা থেকে সে দ্রুত শিখতে পারবে। আমি বিশ্বাস করি এই ভেজালটা যদি সরকার, যেহেতু হাত বাড়ায় দিচ্ছেন, সরকারের মহানুভবতা যে তারা ফারুক ভাইকে একা ছাড়েন নাই, এরকম মোমেন্টে উদ্ধার করতে হলেও, বিসিবিকে উদ্ধার করতে হলেও তারা হাত বাড়ায় দিচ্ছেন। আমি এর জন্য একদম অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই আমাদের ক্রীড়া উপদেষ্টার প্রতি। গত পরশু উনি যেভাবে নিজে এসে প্রেস ফেস করছেন, দ্যাটস দ্য স্পিরিট। মানে ওনারা তো আন্দোলন করে আসছেন এই জায়গাটায়,
ফলে ওনারা পরিস্থিতি সামলাইতে পারেন। আমার আশা যে ওনারা খুব দ্রুত পরিস্থিতি সামলায় ফেলবেন এবং ফারুক ভাই মন থেকে এই ধাক্কাটা মুছে ফেলতে পারবে। কিন্তু এই শিক্ষাগুলো যেন ভুলে না যায় ফারুক ভাই। অলরেডি ফারুক ভাই কিছু ইতিবাচক কথাবার্তা জানাইছে, আমরা ইতিবাচকতায় থাকতে চাই। এই যে এত বক বক করি, স্রেফ ছোট ভাই হিসাবে আমার হিরোকে হারতে দেখতে ভাল লাগে না। দেখেন আমাদের হিরো তো কম। আমি ওই সেই সময় থেকে ফারুক ভাই আমার হিরো, তারপরে মাশরাফি, সুমন ভাই, সাকিব, এই হচ্ছে বাংলাদেশে আমার সবচেয়ে বড় হিরো। তার একজন ফারুক ভাই হারে গেলে ভাল লাগবে না। ফারুক ভাই এখন ঠিক করছেন 6 বছর বা 5 বছরের জন্য বিপিএল ফ্রাঞ্চাইজি বেচা হবে। কয়েকটা হোম গ্রাউন্ড অলরেডি কথা হয়ে গেছে। এটা খুব ইতিবাচক কথা। আসেন আমরা এই সময়টা দ্রুত ভুলে যাই। আমি মনে মনে প্রার্থনা করি যে আগামী 24 থেকে 48 ঘন্টার ভেতরে এই সব বন্ধ হয়ে যাক। প্লে অফ শুরু হয়ে গেছে। অলরেডি গতকালকে 2টো ম্যাচ হয়ে গেছে। আপনারা এক ধরনের লাইন আপ পেয়ে গেছেন, রংপুরের পতন দেখছেন। তো যাই হোক, এখন আমরা খেলায় মন দেই। এবারের খেলা কোনোভাবে শেষ হোক। আশা করি বিপিএলটা একটা নতুন রূপে আগামী বছর আবির্ভূত হবে, সেই আশায় প্রাণ বাঁধি। এবং ফারুক ভাইয়ের সামনে এখন অনেক 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 চ্যালেঞ্জ। বোর্ডকে বড় করতে হবে, সামনে নির্বাচনের জন্য রেডি হইতে হবে। সবচেয়ে বড় কথা, ফারুক ভাই সামনে 2টা ফার্স্ট ক্লাস ঘরোয়া টুর্নামেন্ট আছে। এই সব কিছু ভুলে যান, মূল ব্যাপার কিন্তু প্রথম শ্রেণীর ক্রিকেট কাঠামো ঠিক করা। ওইটা হচ্ছে আসল চ্যালেঞ্জ ফারুক ভাই। বিপিএল আপনার আর কতটুকু ক্ষতিগ্রস্ত করবে, এটা ইন্ডিয়ান মিডিয়া টিডিয়া সবাই মিলে একটু হয়তো হইচই করবে, কিন্তু আলটিমেট চ্যালেঞ্জ তো ফার্স্ট ক্লাস ক্রিকেট। সেই জায়গাটা ব্যর্থ হলে কিন্তু আপনার এই ভরসাটা, এই যে আরেকবার বললাম যে আমরা সবাই আপনার পাশে আছি, আমি নিশ্চিত সাংবাদিকরা সহ সবাই এখনও আপনার পাশে থাকবে। হয়তো লোকজন আবেগে পড়ে এখন যে শুরুতে আমিও যেরকম বেশি আপনারা আক্রমণ করছি, আক্রমণ করবে 2-4 দিন, কিন্তু স্টিল সবাই আপনার পাশে থাকবে। আপনি ফার্স্ট ক্লাস ক্রিকেটটা বদলায় দেন, দেখেন এই সবাই আপনার হয়ে আবার মিছিলে নামবে। সবাই ভালো থাকবেন, ফারুক ভাইয়ের জন্য শুভকামনা। আর ফাহিম ভাইয়ের যদি কিছু বলে থাকে সেটা ছেলে হিসাবে বলছি। ফাহিম ভাই নিশ্চয়ই সেটা মাথায় রাখবেন না। ফাহিম ভাই দ্রুত নিশ্চয় ফার্স্ট ক্লাস ক্রিকেটের কাঠামো বদলানোর ব্যাপারে মন দেবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা।